হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার নাম্বার 8 মানুষের খাদ্য উৎপাদন এর পার্ট 3 তে চলে আসছি। আগে দুটো পার্ট অলরেডি হয়ে গেছে, যেখানের মধ্যে আমরা ফার্স্ট পার্টে একদম ইন্ট্রোডাকশন আর তোমাদের চাষের যে মোট 8টা প্রসেস তার দুটো পদ্ধতি পড়েছি। আর আগের পার্ট 2 তে তারপর নেক্সট 3টে, আজকে আমাদের পরে 3টে হয়ে এই চ্যাপ্টারটা মানে এই পার্টটা যে 8টা পদ্ধতি সেটা কিন্তু শেষ হবে। তো চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো মোট কটা পদ্ধতি ছিল? 8টা পদ্ধতি ছিল কোনো ফসল উৎপাদনের জন্য। তাহলে 1 নম্বরে কি হয়েছিল? মাটি তৈরি করতে হবে। 2 নম্বরে বীজ বপন করতে হবে। 3 নম্বরে সার দিতে হবে। 4 জলসেচ আর আগাছা দমন। এই 5টা আমাদের পদ্ধতি কি আগের ভিডিও মানে দুটোর মধ্যে কমপ্লিট হয়েছে। আজকে আমরা দেখবো এই নেক্সট 3টে প্রসেস কি কি রয়েছে। ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা আর ফসল সঞ্চয় করা। তাহলে গাছ লাগানো থেকে স্টার্ট করে জল দেওয়া আর সার প্রত্যেকটা জিনিস হয়ে গেছে। আজকে আমরা লাস্ট একদম ফসল তুলে বাড়ি চলে যাবো। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। 6 নম্বরে কি বলছে? তাহলে ক্ষতিকর কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। তাহলে দেখো গাছের জন্য কি ছিল? আগাছা। আগাছা বললাম কি যেগুলো দরকার নেই সেগুলো এক্সট্রা আসছে, তো সেগুলোকে বার করে দিচ্ছি। ওটা কি ছিল? উদ্ভিদই ছিল। এবার কিছু প্রাণীও এসে কি করছে না, গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা গাছকে গ্রো করতে দিচ্ছে না, গাছের পাতা পাতা খেয়ে নিচ্ছে। যাই হোক, ওভারঅল দিয়ে চাষবাসের ক্ষতি হচ্ছে। তাহলে তাকে দমন করা প্রয়োজন। কি বলছে দেখো, ইঁদুর, বিভিন্ন পোকা যেমন পঙ্গপাল, উই, গুবরে পোকা, এগুলো কি করছে? ফসল খেয়ে নেয় বা নষ্ট করে দেয়। তাহলে এরা কি করছে? যে আমরা এত কষ্ট করে ফসল চাষ মানে বাড়ানোর চেষ্টা করছি, জলসেচ, সার প্রয়োগ, ওরা সে কি করছে? তার ফায়দা উঠাচ্ছে, সেগুলোকে খেয়ে নিচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে না, কোথায় গেল? হ্যাঁ, এরাই হলো ফসল ধ্বংসকারী প্রাণী, বা যাকে আমরা ইংলিশে কি বলছি? পেস্ট। তাহলে এই ফসল ধ্বংসকারী প্রাণী এক্সাম্পল কি কি রয়েছে? এগুলো ইম্পর্টেন্ট: পঙ্গপাল, উই, গুবরে পোকা, ইঁদুর। এগুলো কি করছে? চাষবাসের ক্ষতি করছে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপর কি বলছে দেখো, পঙ্গপালরা দল বেঁধে উড়ে আসে আর আখ, গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। তার মানে কি? তাহলে এরা পঙ্গপালরা কি দল বেঁধে উড়ে আসছে, এবং তার ফলে তারা আমরা যে চাষ করছি আম, তারপরে কি রয়েছে এখানে, গম, আখ, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্ষতি করছে এবং তার বৃদ্ধিটাকে ব্যাহত করছে। তারপর কি বলছে, কিছু পোকা আছে যারা কাণ্ডটাকে কুড়ে কুড়ে খায়, এরা হলো স্টিম বরার। আবার ওই উদ্ভিদের মূল খায়। তাহলে প্রত্যেকটা জীবের খাবার যে জায়গা সেটা কিন্তু আলাদা, বাট প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদের ক্ষতি করছে। ওকে, দেখো এখানের মধ্যে তোমার ছবি দেওয়া রয়েছে, পঙ্গপালের ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এটা হচ্ছে গুবরে পোকা। তাহলে প্রত্যেকটা কি করছে? উদ্ভিদের জন্য একদম হার্মফুল, ক্ষতিকর জিনিস। এরপর আসছে তোমার কি, যে কি বলছে দেখো, এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসও উদ্ভিদে নানা রকম রোগ সৃষ্টি করে, উদ্ভিদের উৎপাদন কমিয়ে দেয়। তাহলে শুধুমাত্র যে আমাদের এই ইঁদুর, পঙ্গপাল, গুঁড়ো পোকা, এই উই, এগুলো ক্ষতি করছে তাই নয়, কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, তার কিছু ছত্রাক, তারাও কিন্তু উদ্ভিদের এই ক্ষতিগুলো করার জন্য দায়ী। নেক্সট কি বলছে, কিছু ছত্রাক যেমন গমে মরিচা রোগ আর আলুতে ধসা রোগ সৃষ্টি করে। তাহলে অনেকে শুনেছে হয়তো যে আলুর ধসা রোগ হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে যে দেখো, এই পেস্টিসাইড আসুক, আগাছা আসুক, প্রত্যেকটাই কি করছে? উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার কিছু ব্যাকটেরিয়া যেমন উইল্ট নামে একটি রোগ সৃষ্টি করে থাকে। তাহলে এখানে অনেকগুলো রোগের নাম দেখতে পাচ্ছ। দেখো, এগুলো জাস্ট এমসিকিউ আসতে পারে যে মরিচা রোগ কোথায় দেখতে পাচ্ছি, ধসা রোগ, এই মানে জাস্ট, বা ব্যাকটেরিয়া, ছত্রাক মানে রোগ সৃষ্টি করতে পারে, এগুলো আসবে এমসিকিউ এর মধ্যে। তাহলে কতগুলো রোগ দেখতে পাচ্ছ দেখো। মরিচা রোগ কোথায় দেখতে পাওয়া যায়? গমের মধ্যে আসতে পারে, যে মরিচা রোগ কার মধ্যে দেখতে পাওয়া যায়, বা গমের মধ্যে কোন ধরনের রোগ সৃষ্টি হয়। তারপর কি রয়েছে, আলুর মধ্যে ধসা রোগ দেখতে পাওয়া যায়। আর কি ব্যাকটেরিয়া, আবার কিছু ব্যাকটেরিয়া উইল্ট নামে একটি রোগ সৃষ্টি করে, WILT, উইল্ট। ফসল ধ্বংসকারী প্রাণীদের দমনের দুটি উপায় আছে, একটা হচ্ছে রাসায়নিক আর একটা কি জৈবিক। তাহলে আমি আগের বারে যখন আগাছা দমনটা পড়িয়েছি পার্ট 2 তে, সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছু প্রসেস থাকবে। ঠিক আগের বারে যেমন ছিল তোমার জৈব আর অজৈব, এখানেও কিন্তু রয়েছে দেখো রাসায়নিক আর জৈবিক। রাসায়নিক মানে কি বলেছি? কেমিক্যাল ইউজ হবে। আর জৈবিক মানে কেমিক্যাল ইউজ হবে না, আমরা নিজেরা তৈরি করছি। তাহলে চলো এবার দেখা যাক যে কোনগুলো রাসায়নিক আর কোনগুলো তোমার জৈবিক পদ্ধতি বা বায়োলজিক্যাল। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো, রাসায়নিক দমন পদ্ধতি। রাসায়নিক দমন মানে কি হবে? সেখানে
অবশ্যই সার ইউজ হবে, এই সার বলতে সরি কেমিক্যাল ইউজ হবে। তাহলে কোনগুলো এক্সাম্পল রাসায়নিক দমন পদ্ধতি করার জন্য কি কি ইউজ করব? তাহলে দেখো 1 নম্বর আসছে আমার ডিডিটি। ডিডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে একটা কেমিক্যাল ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে বিএইচসি, ম্যালাথিয়ন পতঙ্গ দমনে সাহায্য করে থাকে। তাহলে যে সমস্ত কীটপতঙ্গগুলো পঙ্গপাল উই আমাদের চাষের ক্ষতি করছে, তাদেরকে রাখা দরকার নেই, উড়িয়ে দাও। তাদের জন্য কি করা হচ্ছে এগুলো দেখো, বিএইচসি, ডিডিটি আর হচ্ছে ম্যালাথিয়ন। সালফার ও তামার বিভিন্ন লবণ ছত্রাক দমনে সাহায্য করে। জিঙ্ক ফসফাইড আর ওয়ালফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে থাকে। তাহলে এই লাইনটা থেকে তোমাদের কি কোশ্চেন আসবে? কোশ্চেন আসবে যে পতঙ্গদের দমনে সাহায্য করে এমন কিছু রাসায়নিকের নাম বলো। কি উত্তর আসবে? ডিডিটি, বিএইচসি আর ম্যালাথিয়ন। নেক্সট কোশ্চেন আসবে এখান থেকে যে ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে এমন কোন রাসায়নিকের নাম বলো। উত্তর আসবে কি সালফার আর সালফার কি জিঙ্ক ফসফাইড আর ওয়ারফেরিন। ওকে, তাহলে এখান থেকে জাস্ট এমসিকিউ আসার জন্য পড়ে রাখবে ইম্পর্টেন্ট স্লাইডটা। এরপর নেক্সট কি আসছে? নেক্সট বলছে রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। তাহলে কি বলছে যে এই যে রাসায়নিক গুলো ইউজ করছে, এবার দেখো প্রত্যেকটা রাসায়নিক জিনিস ইউজ করা মানে তার কোনো না কোনো ক্ষতিকারক দিক তো থাকবেই। আগের বারেও ছিল যে অজৈব সার ইউজ করছি কিন্তু সেটা ভালো নয়, আলটিমেটলি গিয়ে আমরা জৈব সারের দিকে এগোচ্ছি। তো এখানেও ঠিক রাসায়নিক ইউজ করছি, তার নিশ্চয়ই কোনো ক্ষতি থাকবে। কি থাকবে? নাম্বার ওয়ান, অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে দেখো একটা পঙ্গপালকে ধরে নাও, একটা রাসায়নিক দিচ্ছে, প্রথম দিকে অনেক সবাই মারা যাচ্ছে আর যাচ্ছে ঠিক আছে, বাট একটা সময় গিয়ে কি হচ্ছে একই জিনিস ইউজ করার ফলে নিজেদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে নিয়েছে যে এবার যদি ওই রাসায়নিকটা দেয় তাহলে তার মধ্যে কোনো এফেক্ট হবে না। ওকে, নেক্সট বলছে আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়। এটা তোমার আগের বারেরও এই সেম প্রবলেম হয়েছিল যখন আমরা হচ্ছে জৈব অজৈব কথা বলছিলাম। তাহলে অজৈব ইউজ করার ফলে সেটাও কি হয়েছিল যে বৃষ্টির সময় সেটা মাটির মধ্যে যাবে, জলের মধ্যে যাবে, ক্ষতি করবে। এখানে দেখো রয়েছে কি যে রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশছে, কখন? যখন বৃষ্টি হবে, মাটির মধ্যে ধুয়ে যাবে এবং তার ফলে কিন্তু তোমার জলদূষণ ঘটাচ্ছে। নেক্সট বলছে রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলার শেষের দিকের জীবদেহের ক্ষতি হতে পারে। তাহলে এটা কিন্তু তিনটে দিকই হচ্ছে তোমার ব্যাড সাইড এফেক্ট হচ্ছে, যে একটা একসময় মানে অনেকবার ইউজ করছে ফলে তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, জল দূষণ ঘটাচ্ছে, আর লাস্টে গিয়ে আছে খাদ্য শৃঙ্খলে যদি প্রবেশ করে যায় তাহলে কি হবে? যারা একদম শেষের দিকে রয়েছে তাদের ক্ষতি হবে। আমাদের খাদ্য শৃঙ্খলে একদম শেষের দিক বলতে কি মানুষ রয়েছে, আমরা রয়েছি, তো আমাদের কিন্তু এটা ক্ষতিকারক দিক একটা আসছে। রাসায়নিক পদার্থগুলো 4 নাম্বার পয়েন্ট, রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। যেটা বললাম যে রাসায়নিক গুলো যেহেতু আমরা ইউজ করছি আলটিমেটলি কার ফসলের উপর, এবার সেইগুলো তোমরা খাচ্ছি, তাহলে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট কি বলছে যে রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের যেমন মৌমাছি প্রজাপতিদের মেরে ফেলে। এবার দেখো আমি মানলাম পঙ্গপাল, উই পোকা, গোবরে পোকা, ইঁদুর এগুলো ক্ষতিকারক, কিন্তু এই পেস্টিসাইড গুলো দমন করার জন্য তো আমরা পুরো মানে ওভারঅলি সব যে কোনো প্রাণী আসুক তাকে মারার চেষ্টা করছি। এবার কিছু উপকারী থাকে, মৌমাছি প্রজাপতি এরা কি করছে পরাগগুলো হেল্প করছে বা অন্যান্য যে প্রসেস তাকে হেল্প করছে, কিন্তু ওটা দেওয়ার ফলে আলটিমেটলি সবাই মারা যাচ্ছে, যা কীট পতঙ্গ ছিল প্রত্যেকটা পেস্টই মারা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে এগুলো একটা ব্যাড এফেক্ট সাইড এফেক্ট দেখা যাচ্ছে যে যেগুলো ভালো মানে খারাপকে বাড়তে গিয়ে ভালোগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এইসব কারণে অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। তাহলে দেখো দুটো আগের সাথে কম্পেয়ার করো, আগেরটা কি বলেছিল যে আমরা আগাছা দমনের জন্য দুটো জিনিস ইউজ করতে পারি, জৈব অজৈব। জৈবিক পদ্ধতিতে প্রথমে ভালো দিক রয়েছে অনেক, কিন্তু অজৈবিকে সেম একই, জল দূষণ করছে, মানুষের ক্ষতি করছে, একই সেম অনেকটা। তো ঠিক তেমনই এখানেও কি রয়েছে যে আমরা তো রাসায়নিক ইউজ করলাম তার ফলে ক্ষতি হচ্ছে, এবার কি করবো তাহলে জৈবিক পদ্ধতির সাহায্য নিচ্ছি। এবার দেখো জৈবিক পদ্ধতি কি, কোনো রাসায়নিক ইউজ হবে না নিশ্চয়ই। এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, যখনই জৈবিক জৈব এই সমস্ত কথাগুলো আসছে তার মানে কোনো রাসায়নিক ইউজ হচ্ছে না, যা হবে ন্যাচারালি। ওকে,
দেখো এখানেই বলেছে যে এখানে কোনো রাসায়নিক ইউজ করছে কি, করছে না, একটা জীবকেই ব্যবহার করছে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য। ওকে, আচ্ছা তো ধরো তোমাদের বাড়িতে কেউ একটা বাইরে থেকে এক্সটার্নাল আসছে, মানে বাইরে থেকে এক্সট্রা আসছে, এসে প্রত্যেকদিন তোমার ফেভারিট বিস্কুটটা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার কি করছো না, তুমি এক খেতে পারো, তাকে বিষ খাইয়ে দিলে, হতে পারে ওটা রাসায়নিক, কিন্তু তার ফলে কি অনেক সাইড এফেক্ট হবে, তোমাকে থানায় নিয়ে পালাবে, অনেক এফেক্ট দেখা যাচ্ছে। এবার তুমি সে জায়গায় কি করলে, যে তোমার বিস্কুট ফেভারিটটা নিয়ে চলে যাচ্ছে, তাহলে তুমি অন্য কাউকে নিয়ে এলে, যে হচ্ছে যে মানে যে নিয়ে যাচ্ছে সে তার কথা শোনে, তাহলে কি করছো তুমি, ডাইরেক্ট কিছু বলছো না, বাট এমন কাউকে নিয়ে এলে যে ওকে আর বিস্কুটটা নিতে মানে মানা করছে আর কি। তোমার কথা তো শুনবে না, তুমি মানা করতেও পারবে না, কারণ সে যেহেতু বাইরে তোমার আত্মীয় আসছে। বাট তুমি মানে সে এক্সটার্নাল যার কথা শোনে তার খেয়ে এমন নিয়ে এলে, মানে তুমি কোনো কেমিক্যাল ইউজ করলে না, জেলেও গেলে না, বাট তোর কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক তেমনই জৈবিক পদ্ধতি, বাইরে থেকে কিছু ইউজ করছে না, একটা জীবকে ইউজ করছে অন্য জীবের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপর বলছে কি, পরোপভোগ আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়ে থাকে। প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং, বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রুদের যেমন মথ, রস শোষক পোকা, উই, উচিঙ্গে প্রভৃতি ধরে খায়। তাছাড়া কিছু ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বসবাস করে, ওইসব জীবদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বলা রয়েছে যে বাইরে থেকে কিছু দেওয়া হচ্ছে না। এখান থেকে এক্সাম্পল গুলো আসতে পারে, যেমন তোমার রয়েছে যে এই যে প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা, বোলতা, ভীমরুল, গঙ্গা ফড়িং ও বেশ কিছু ধরনের পাখি কাদের খাচ্ছে, যারা ক্ষতি করছে, যেমন মদ চাষের ক্ষতি করছে, রস শোষক পোকা, উই পোকা, এগুলোকে ধরে কি ওরা খেয়ে নিচ্ছে। তাহলে একটা জীব অন্য জীবকে খাচ্ছে, মানে ওদের দুজনেরই উপকার হচ্ছে। চাষিদের উপকার হচ্ছে যে বাইরে থেকে কোনো পতঙ্গরা আসতে পারছে না, আর আরেকটা কি হচ্ছে যে এদেরও হেল্প হচ্ছে, মাকড়সারাও খেয়ে বাঁচছে, ঠিক না? তাহলে কি করছে যে দুজনেরই কিন্তু একে অপরের হেল্প করছে। তাহলে অবশ্যই তোমরা কি দেখবে, তাহলে জৈবিক পদ্ধতিটা কিন্তু চাষের জন্য ভালো। এবার নেক্সট কি বলছে, তাহলে 6 নম্বর প্রসেস আমাদের হয়ে গেল। 6 নম্বর আর দুটো মাত্র বাকি রয়েছে, এতক্ষণ সব কাজ শেষ। এবার তোমার ফসল তুলবো আর সঞ্চয় করে রাখবো। আচ্ছা তাহলে এবার চাষবাস করা হয়ে গেছে, ফসল তুলি। কিভাবে ফসল তুলবো, এতক্ষণ তো অনেক খাটলাম। ফসল পরিণত হলে ফসল সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ কাজ। অবশ্যই চাষ করে মাঠে রেখে দিয়েছি, লোক তুলে নিয়ে পালাবে, সেটা তো হবে না, শেষ করে যেতে হবে। তারপর কি বলছে, ফসল তোলার সময় ফসল বিশেষে কখনো কখনো হাত দিয়ে তোলা হয়, আবার কখনো বা মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে কেটে নেওয়া হয়। তাহলে ফসল তোলারও কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। আর ধরো খুব একটা বড় ফসল নাই, জাস্ট অল্প জায়গা চাষ করেছো, তুলে নিয়ে চলে গেলে, বাট ম্যাক্সিমাম তা হয় না, অনেক বড় জায়গা নিয়ে অনেকটা ধরে চাষ করা থাকে। তো তখন কি করতে হবে, তোমাকে বিভিন্ন প্রসেসে আসতে হবে। কাজটা দিয়ে কখন করবে, যখন তোমার খুব একটা বেশি হবে না, লিমিটেড হবে, বাট অনেক হলে তো সেখানে তোমাকে যন্ত্র আনতে হবে না। ফসল তোলার পদ্ধতির মধ্যে কি রয়েছে একটা, মাড়াই, মানে কি, দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ক্রপ প্ল্যান্ট ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়, এটা হলো মাড়াই। তাহলে মাড়াই পদ্ধতি মানে কি, দেখো এখানের মধ্যে দেওয়া রয়েছে, পুরোটা পড়লে বোঝা যাবে। অনেক সময় ফসল উদ্ভিদকে মাটিতে আঁচড়েও এই কাজটা করা হয়। কখনো বা মাটিতে ফসল উদ্ভিদটি রেখে তার উপর দিয়ে গাধা বা ষাঁড়দের হাঁটানো হয়ে থাকে। তাহলে দেখো এখানের মধ্যে তোমার দেওয়া রয়েছে কি, যে এটা ধানের মধ্যে দেখানো রয়েছে যে গাছটা কি করছে এখানের মধ্যে। এটা যদি দেখানো যেত ভিডিও, বোঝা যেত যে এখানের মধ্যে এগুলোকে মানে কি বলবো মারছে, মানে এখানে ফেলছে আর কি। তার ফলে কি, যে শস্য সেগুলো দেখো নিচে আলাদা হয়ে জমা হচ্ছে একটা। তাহলে এটা কি হচ্ছে, কোনো যন্ত্রপাতি ইউজ করা হচ্ছে না, মানুষই কিন্তু এই কাজটা করছে। আর এটা মারাই, এটা দিয়ে মনে রাখতে পারো যে মারছে, দেখো নিচে ফেলে রাখছে না এভাবে, এক প্রকার এই আসছে এখানে এভাবে করছে। তাহলে এটা হচ্ছে তোমার কি, মারাই প্রসেস। এরপর আসবে ঝাড়াই। ঝাড়াই কি, ঝাড়াই ঝাড়বে। এরপর ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসের। উঁচু জায়গা থেকে ফেললে ভুসি হালকা বলে হাওয়া উড়ে যায়, আর দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে যায়। এবার দেখো ওই যে তুমি শস্যটা নিলে, তাকে আগে কি করলে, মাড়াই করলে। এবার তার মধ্যে অনেক কি থাকবে, ভুসি থাকবে, হালকা ভুসি বলতে কি, যেগুলো সেই থাকে না, কোনো ফসল নেই অথচ এক্সট্রা চলে আসে অনেক সময়, দানা দানা, হালকা দানা না, মানে তুলোর মতো, তুলো বলতে দড়ির মতো হালকা দেখবে। তো এখান থেকে দেখো এই দাদিমাটা কি করছে, এখানে কি করছে না, ঝাড়াই করছে, তার ফলে যেগুলো দানা শস্য সেগুলো থাকবে, আর যেগুলো হচ্ছে যে এক্সট্রা জিনিস ওই ভুসি, সেটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে চলে যাবে। তার ফলে কি আমার এক্সাক্ট জিনিসটা পাওয়া যাচ্ছে। আরেকটা কি রয়েছে, কম্বাইন হারভেস্টার।
বা কম্বাইন নামে মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই সবকিছু করা হয়। তাহলে আগে যে তিনটে পদ্ধতি বললাম সেটাতে কি করছে, মানুষের ইউজ করা হচ্ছে, মানুষ নিজে কাজগুলো করছে, কিন্তু এত কিছু খাটার দরকার নেই। আমাদের আধুনিক যুগে কি রয়েছে, কম্বাইন হারভেস্টার। তার ফলে কি দেখো, এখান থেকে ফসল তুলছে আর এখান থেকে তার বাকি প্রসেস গুলো কমপ্লিট করে নিচ্ছে। তাহলে একটা যন্ত্রের মাধ্যমেই তিনটে কাজ হয়ে যাচ্ছে, তিনটে কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার আধুনিক যন্ত্রপাতি। এরপর আছে খাদ্য উৎপাদন। ফসল তুলে নেওয়ার পর কাণ্ডে যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আর ভুসি গবাদি পশুদের খাবার হিসাবে দেওয়া হয়। গবাদি পশুদের এই খাবারই হলো জাব। দিয়ে গরুর জন্য অনেক সময় নিয়ে যায় জাব। তাহলে কি করছে, যে দেখো, যে গাছটা আমরা লাগালাম, ধরো ধান, তার উপরের পার্ট থেকে আমরা ফসল নিয়ে নিলাম, আমাদের ক্ষেত্রে এটা ইউজ করা হবে, আমরা ধান থেকে ধানটা ইউজ করতে পারবো। এবার নিচের যে পার্টটা রয়ে গেছিল ওই পার্টটা থেকে কি করছে, এবার গরুকে দিচ্ছে, ওটা গরু কি করছে, সেটা নিজেদের খাবার হিসেবে ইউজ করছে, এবং যাকে কি বলা হচ্ছে, জাব বা ফুডার। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, বাট দেখে রাখবে একবার জাব কি। এবার একদম লাস্ট পয়েন্ট তোমাদের ফসল উৎপাদনে, যেটা কি রয়েছে, সঞ্চয়। বাকি সব কাজ কমপ্লিট, এবার বাড়ি নিয়ে যাবো। তাহলে ফসল সঞ্চয় করে রাখা বা মজুত করে রাখা বা স্টোরেজ কি। ফসল তোলার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ভবিষ্যতে ব্যবহারের জন্য ফসলটাকে মজুত করে রাখা। তাহলে আমরা অনেক তো চাষ, একটা জমির মধ্যে অনেক চাষ করছি, সবগুলো তো একসাথে ইউজ করছি না, তাহলে কি করে রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে। ওকে, তারপর কি বলছে দেখো, দীর্ঘ সময় ধরে মজুত করার সময় পোকা, ইঁদুর আর বিভিন্ন অণুজীবদের হাত থেকে রক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। এবার তুমি অতটা ফসল যেখানে সেখানে রেখে দেবে না, কারণ বাইরে থেকে ইঁদুর এসে তোমার একদম সাফাই করে দেবে। তাই জন্য স্টোরেজেরও কিন্তু নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। সদ্য সংগ্রহ করা ফসলে আর্দ্রতা বেশি থাকে। দানা জাতীয় শস্য শুকিয়ে নিয়ে মজুত না করা হলে তাতে নানা অণুজীবের আক্রমণ ঘটতে পারে। তাই মজুত করার আগে দানা জাতীয় শস্য ভালো করে সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া দরকার। আর কি, ছত্রাকনাশক স্প্রে করা হয়ে থাকে। দেখো কি বলছে, আমি জমি থেকে একবারে ধান নিয়ে এসে কোনো কিছু প্রসেস করলাম না, ডিরেক্ট স্টোরেজ জায়গায় রেখে দিলাম। এবার জমি থেকে যখন তুলেছিলে তখন পুরোটা শুকনো ছিল না, ভিজে ভিজে ছিল একটু। হ্যাঁ, তার ফলে কি হবে, পরবর্তীকালে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের ছত্রাক আসছে, অণুজীব আসছে, এসে কি করলো, তোমার ধানের 12টা বাজিয়ে দিল। তার জন্য কি করতে হবে, আগে তোমাকে রোদে শুকাতে হবে ভালো করে, তারপর কি করতে হবে না, ছত্রাকনাশক স্প্রে দিতে হবে। তার ফলে কি হবে, তোমার যে ধানটা তুমি তুলেছো সেটা তোমার কাছে ভালোভাবে স্টোর থাকবে এবং পরবর্তীকালে তুমি সেটাকে ইউজ করতে পারবে। এরপর রয়েছে কি, আর্দ্রতা কম থাকলেও বিভিন্ন পোকা, ব্যাকটেরিয়া, ছত্রাকের আক্রমণ রোধ করা সম্ভব। চাষিরা চটের ব্যাগ বা ধাতব পাত্রে দানা জাতীয় শস্য রাখেন। এছাড়াও ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বায়ুহীন ঘর কখন ইউজ করা হয়, যখন অনেক অ্যামাউন্টে তোমার চাষবাস করেছে, অনেক অ্যামাউন্টের শস্য রয়েছে, তখন কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। উন্নত মানের এইসব শস্যাগার বায়ুহীন, আর্দ্রতা শূন্য হয়ে থাকে। ইঁদুর জাতীয় প্রাণী এখানে ঢুকতে পারে না। এমনকি সারাক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও থাকে এখানে। অনেক সময় কি, ফসল মজুত করার আগে ফসলের গুদামে আর ফসল মজুত রাখার ব্যাগ বা পাত্রে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা হয়ে থাকে। এটা কখন করা হয়ে থাকে, যখন আগে থেকেই ওরা হচ্ছে প্রোটেকশন নিচ্ছে, যার ফলে পরবর্তীকালে কোনো ছত্রাক বা আগাছা বা ছত্রাক বনজীব এসে ফসলগুলোকে না ক্ষতি করে। এরপর কি বলছে, তাহলে এই যে শস্যগুলোকে আমরা জমা রাখবো বললাম, তাহলে এই শস্য জমা রাখার যে জায়গা, সেটা কি বলা হচ্ছে, শস্যাগার। তাহলে শস্যাগারের মধ্যে কি করব, বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে ফসল ধ্বংসকারী জীবেরা, ইঁদুর জাতীয় প্রাণী, পোকা, অণুজীব যারা ফসলটাকে ক্ষতি করছে, শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না। তাহলে কি করছে, বায়ুহীন অবস্থায় রাখছে শস্যাগার গুলোকে। ফলে যখনই কোনো বাইরে থেকে কোনো জীব যাচ্ছে, তার বাঁচার জন্য কি প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন। কিন্তু আমাদের ধান গমের বাঁচার জন্য কি অক্সিজেনের প্রয়োজন নয়, নিশ্চয়ই। তাহলে বাইরে থেকে যদি কেউ যায় তো ওখানে গিয়েই সে মারা যাবে, সুতরাং এটা একটা তার ফ্যাসিলিটি। বীজ সংরক্ষণ, পরের মরশুমে চাষের জন্য চাষিরা বীজ সংরক্ষণ করেন। এছাড়াও হারিয়ে হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজও নানাভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। হারিয়ে যেতে বসা বলতে কি, অনেক গাছ এখন আর চাষ হয় না, আগে হতো, তো সেইগুলোর বীজটা কিন্তু চাষিরা ওখানের মধ্যে সংরক্ষণ করে রাখে। আর কি বলছে, যে পরের মরশুমে চাষের জন্য অনেক সময় বীজটাকে চাষিরা সংরক্ষণ করে রাখে। এখান থেকে শুরু হবে আবার সেকেন্ড স্টেপ, পরের বছর যখন সে আবার সেই চাষটা করবে,
তাহলে এটা কি হলো তোমাদের সংরক্ষণের ব্যবস্থাপনা। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের 8টা প্রসেস হয়ে গেল, ধান চাষ, গম চাষ সব চাষবাস করা হয়ে গেছে। আর এবার নেক্সট দিন পরের পরের পার্ট থেকে স্টার্ট হবে। আজকে ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে দিও, রিপ্লাই দেবো। আর নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে স্কুল আর তোমাদের পাশে রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।